কিন্তু সে মেয়েটা এখনই আসছি বলে চলে গেল। এদিকে বিবাহ ম্যানেজমেন্ট আন্টি সুগাকে বলল, তুমি ছেলেটাকে একবার ডাক দাও না, দুটো কথা বলে দেখি। এই কথা জাঙ্কুকের কানে যাওয়া মাত্রই ও উঠে পড়লো চেয়ার থেকে। তারপর কানে ফোন ধরে ফোন রিসিভ করার ভান করে চলে গেল অন্যদিকে। যাওয়ার সময় তেয়ের দিকে আরো একবার আর চোখে তাকিয়ে দেখলো। তার বউয়ের দৃষ্টি এখন তার দিকে নিবদ্ধিত। বেচারা ঢোকলে দ্রুত পা চালিয়ে চলে গেল সেখান থেকে। সুগা পেছনে তাকিয়ে জাঙ্কুককে চলে যেতে দেখে ভদ্রমহিলাকে বলল, অনেক ব্যস্ত মানুষ, বোঝে নেই তো, বিশাল বড় বিজনেস সামলাই, ফোনের পর ফোন আসতেই থাকে। ভদ্র মহিলা বিষয়টা বোঝার ভঙ্গিতে সহমর্মিতা দেখিয়ে মাথা নাড়লেন। এদিকে জাঙ্কুক উঠে গিয়ে মনে মনে বলল, বেটা সুগা, তোকে বললাম তোর আদরের বোনকে মজা দেখাইতে, আর তুই আমারে মজা দেখানোর ব্যবস্থা করতেছস। এরপর ও কল করলো সুগাকে। জাঙ্কুকের কল পেয়ে সুগা আন্টি মহলের থেকে জরুরি কলের কথা বলে বিদায় নিয়ে চলে এসে কল রিসিভ করলো। করতে জাঙ্কুক খিচিয়ে বলে উঠলো, শালার বাচ্চা শালা, তোকে এত উপকার করতে বলেছি আমি, আর যদি তোর বোন আমার উপর চড়াও হয় তাহলে সেটা আমি তোর উপরে ডাবল করে অ্যাপ্লাই করব। সুগা দাঁত কেলিয়ে বলল, যে কোনো এক পক্ষ মজা দেখবে, কোন পক্ষ দেখবে সেটা বিষয় না, গুড লাক। খাওয়া দাওয়া শেষে ওরা সবাই বসে আছে। জাঙ্কুক আর সুগা জিমিনার বাচ্চাদের সাথে বসে আছে, আর তে গিয়ে বসেছে জিহুবের পাশে। ওর মুড খুবই খারাপ, মুখে কোনো হাসি নেই, মুখটা গম্ভীর হয়ে আছে ওর। জাঙ্কুক মাঝে মাঝে বউয়ের অমন ঈশান কোণের মেঘের মতো মুখের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু তে একবারও তাকাচ্ছে না ওর দিকে, কোনো দিকেই তাকাচ্ছে না। এক ধ্যানে ওর সামনে বসা ন্যান্সি নামক মেয়েটার দিকে তাকিয়ে আছে ও। জেহুব তার তেয়াপুর এমন চেহারা দেখে শেষমেশ জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার আপু, তুমি এমন মুখ করে আসো কেন, ভাইয়ার সাথে কিছু কি হয়েছে নাকি? কিন্তু তে জেহুবের প্রশ্নের উত্তর দিলই না, উল্টো ঝাঁঝালো গলায় বলল, চুপ থাক, নইলে তোর ভাইয়ের উপরে রাগ সব তোর উপর ঝাড়বো। তাতে জেহুব বুঝলো গিট্টুটা ভালোভাবে লেগেছে। ও আর কথা বাড়লো না, জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে দেখলো। সে বেচারা মাঝে মাঝে বউয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না। তাতে বুঝলো ঝামেলাটা ভাই বাঁধিয়েছে। ন্যান্সি মেয়েটা ব্যাপক খুশি, সে সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছে জাঙ্কুকের আশেপাশে। খাইতেও সে বসেছিল জাঙ্কুকেরই কাছাকাছি। সেই রাগের আগে তে আর ওদের সাথে বসেনি, ও গিয়ে বসেছে বিবাহ ম্যানেজমেন্ট আন্টিদের সাথে। এদিকে খাবার টেবিলে বসে ন্যান্সি মেয়েটার ব্যাপারে জাঙ্কুকের সাথে খাবার পর কথা বলার সিদ্ধান্ত নিয়েছে আন্টি মহল। তে সব চুপচাপ শুনে গেছে। আর এই সিদ্ধান্ত জহুবের কাজিন মহল জানার পর থেকে ছেলে মেয়ে উভয় দল খুব লাফাচ্ছে। ছেলেগুলো তো প্রথম থেকেই খাতির জমানোর চেষ্টা করছিল, এবার মেয়েগুলো জাঙ্কুকের আশেপাশে ঘুরে খাতির জমানোর চেষ্টায় আছে। হাজার হলেও হবু দুলা ভাই। আর ন্যান্সি মেয়েটাকে ওরা বারবার গিয়ে জাঙ্কুকের কথা বলে বলে লজ্জা দিচ্ছে, আর মেয়েটা ওদের এসব রসিকতা শুনে লজ্জায় লাল টমেটো হইতেছে বারবার। জাঙ্কুক পড়েছে বিপদে, তবুও থেকে জানানোর জন্য ও এখনো চুপচাপই আছে, কাউকে কিছুই বলছে না। মাঝে মাঝে সুগার দিকে ও ঠান্ডা দৃষ্টি দিয়ে বোঝাচ্ছে যে কখন দেখবি আমি তেকে নিয়ে হাওয়া হয়ে গেছি, আর সব সমস্যা তোর ঘাড়ে এসে পড়েছে, তখন বুঝবি মজা। কিন্তু সুগা সেসবের তোয়াক্কা করছে না। ও জাঙ্কুকের এমন অসহায় অবস্থায় খুব মজা পাচ্ছে। জেহুবকেও এই সিচুয়েশন সম্পর্কে অবগত করা উচিত, তাহলে সেও একটু মজা নিতে পারবে। সুগা এই কথা ভেবে উঠে স্টেজের দিকে এগোলো, আর জাঙ্কুক উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। জাঙ্কুকের যাওয়ার পানে তির্যক চোখে তাকিয়ে রইল তে। ওয়াশরুমের এদিকটা কিছুটা অন্ধকার আচ্ছন্ন, আবছা আলোয় মোটামুটি দেখা যাচ্ছে। জাঙ্কুকের চোখে লেন্স থাকার কারণেও ওর নাইট ভিশনটা মিস করছে, যদিও দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু ক্লিয়ার না। ও ওয়াশরুমে ঢুকে কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে আবার বের হলো, কিন্তু বের হয়ে কয়েক পা এগোতেই ওর পেছনে খুব কাছে কারো নীরব উপস্থিতি টের পেল ও। ওর মুখে ফুটে উঠলো বাঁকা হাসি, আর তারপরেই ঝড়ের গতিতে পেছনে ফিরে এক ধাক্কায় তাকে দেয়ালের কাছে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। এভাবে ধরলে কেন তুমি? আমাকে মেরে ফেলতে চাও তাই না, যাতে ওই ন্যান্সি মেয়েটাকে বিয়ে করতে পারো? জাঙ্কুকের বাম হাতের মুঠিতে ধরে রাখা তের দুই হাতের কবজি তের মাথার উপর দিয়ে দেয়ালে চেপে ধরে রেখেছে জাঙ্কুক। তের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ও ফিসেল হাসি দিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। তে মুখ দেখিয়ে বলল, এখন তো আর বউকে চিনতে পারবা না, নতুন মেয়ে পেয়েছো যে। জাঙ্কুক আগের মতো করেই উত্তর দিল, বউ? কিসের বউ? কার বউ? আমি তো অবিবাহিত, পিওর অবিবাহিত, এক্সট্রা ভার্জিন। তে বাঁকা চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আইসি, এতগুলো বছর ইয়ে করে 3 বাচ্চার বাপ হয়ে বলে নাকি এক্সট্রা ভার্জিন, নকশা মারার আর জায়গা পাও না? জাঙ্কুক ফিক করে হেসে বলল,
ছি ছি কিম তেহুং, আপনার মুখের ভাষা এত অশ্লীল কবে থেকে হলো? আপনি আজ রাত 1টার দিকে এই গেটআপে আমার কাছে হাজির হবেন। আপনার ট্রিটমেন্ট করতে হবে। আপনার মুখের অশ্লীল ভাষা আমি শালীল বানিয়ে দেব। তার জন্য কোনো পারিশ্রমিকও দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এখন গিয়ে একটু ঠান্ডা হয়ে আসুন। বলে তের হাত ছেড়ে দিয়ে জাংকুক চলে যাচ্ছিল, কিন্তু জাংকুকের হাত ধরে ফেললো তে পেছন থেকে। তারপর বলল, দাঁড়াও। জাংকুক কমান্ড শোনার সাথে সাথে দাঁড়িয়ে গেল। তে ঘুরে এসে ওর সামনে দাঁড়িয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমাকে এখন একটা চুমু খাও। তের এমন আবদারে চমকে উঠলো জাংকুক। ঠোঁট টিপে হেসে ও তের চোয়াল টেনে দিয়ে বলল, এটা তোমার আমাজন নয় মিসেস, যে যখন ইচ্ছা যা ইচ্ছা করবে আর কেউ দেখবে না। তে ভ্রুকুটি করে বলল, চুমু খেতে বলেছি ব্যাস, চুমু খাবা, অত কথা বলো কেন? বেশি ঢং করলে কিন্তু আমি বিল্ডিং থেকে বেরিয়ে যাব। আমি কিন্তু রেগে আছি। জাংকুক ইতস্তত করে এদিক ওদিক তাকালো। আশপাশ দিয়ে অনেক লোকেরই আনাগোনা। যদিও ওয়াশরুমের এদিকটাই আবছা অন্ধকার হয়, দূর থেকে খেয়াল না করলে কিছুই দেখা যাবে না। জাংকুক আবার তের দিকে ফিরে ভ্রু তুলে জিজ্ঞেস করলো, খুব জরুরি না হলেই নয়? তে মুখ খিচিয়ে বলল, হ্যাঁ খুব জরুরি। বলে জাংকুকের ওপর ঝাঁপিয়ে পড়ে জাংকুকের কাঁধ আঁকড়ে ধরে ওর ঠোঁটজোড়া দখল করে নিল তে। হঠাৎ আক্রমণে হকচকিয়ে গেল জাংকুক। তে যেন পড়ে না যায় তার জন্য তাড়াতাড়ি করে ও তের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরলো ওকে। কিছুক্ষণ পরে জাংকুকের ঠোঁটজোড়া ছেড়ে দিল তে। জাংকুক ওকে নিজের সাথে চেপে ওভাবেই ধরে রইল। তারপর জিভের আগা দিয়ে নিজের নিচের ঠোঁটটা লেহেন করে বলল, শান্তি পেয়েছো? তে চোখ টিপ দিয়ে বলল, অনেক। জাংকুক তের চোখ জোড়ায় তাকিয়ে মিষ্টি হেসে ওকে নামিয়ে দিয়ে বলল, এবার গিয়ে একটু শান্তি মতো বসো। এতক্ষণ তো জলে পুরো শেষ হয়ে যাচ্ছিলে, এখন সব ঠান্ডা হয়েছে আশা করি। আমি আর সুগা একটু বিল্ডিং এর বাইরে যাচ্ছি, চলে আসবো অল্প সময়ের ভেতরেই। তুমি বাচ্চাদের সাথে থেকো। তে ওপর নিচে মাথা নাড়ালো। সুগা এলো তখন সেখানে। এসে তের দিকে এক পলক তাকিয়ে জাংকুকের পিঠে চাপড় মেরে বলল, ভাই সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি, ফোন দিচ্ছি সেটা ধরছো না। এই অন্ধকারে দাঁড়িয়ে তোমরা কি করতেছো? জাংকুক কিছু বলল না। তের দিকে এক পলক তাকিয়ে মিটমিটিয়ে হেসে বলল, রঘু ডাকাতের ফিমেল ভার্সনের খপ্পরে পড়েছিলাম। তারপর আবার সুগার দিকে তাকিয়ে বলল, চল এবার, হাতে সময় 10 মিনিট, আবার ফিরে আসতে হবে তো, বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে। সুগা বলল, চলো। বলে জাংকুকের আগে আগে বিল্ডিং থেকে বের হলো। আর তের দিকে আরেকবার তাকিয়ে সুগার পিছু পিছু জাংকুকও বেরিয়ে গেল। ওরা চোখের আড়াল হওয়া পর্যন্ত তে তাকিয়ে রইল সেদিকে। তারপর জাংকুকরা পার হয়ে গেলে ও ওয়াশরুমের পাশ থেকে জিমিন আর বাচ্চাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছু দূর যেতেই হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ালো ন্যান্সি নামের মেয়েটা। ওর সাথে আরো কতগুলো মেয়ে। মেয়েটার চোখ মুখ শক্ত, অদ্ভুত ভঙ্গিতে সে তাকিয়ে আছে তের দিকে। এভাবে হঠাৎ এরা সামনে এসে দাঁড়ানোয় তে কিঞ্চিত চমকালো। তারপর ভদ্রতা বজায় রেখে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? ন্যান্সি মেয়েটা কড়া গলায় জিজ্ঞেস করলো, নাম কি তোমার? আর জেহুবের কি হও তুমি? এদের এমন কড়া গলায় কথা বলার কারণ খুঁজে পেল না তে। বিরক্ত হলো ও খুব। নিজেকে স্বাভাবিক রেখে ও উত্তর দিল, আমার নাম ভি, আমি জেহুবের দূর সম্পর্কের আত্মীয়। কোনো অসুবিধা? ন্যান্সি বলে উঠল, হ্যাঁ অবশ্যই অসুবিধা। তোমার মতো একটা বেহায়া নির্লজ্জ মেয়ে যে জিহুব বা জিহুবের বাড়ির কারো আত্মীয় হতে পারে, এই বিষয়টাই অসুবিধার। তে অবাক হলো এদের এ ধরনের কথা শুনে। সেই সাথে ওর রাগ হলো প্রচন্ড। ও শক্ত গলায় বলল, মানে কি এসবের? কোন সাহসে আপনি আমাকে বেহায়া নির্লজ্জ বলেন? কারণ বলুন এখনই। ন্যান্সির পাশে দাঁড়ানো গর্জিয়াস থ্রি পিস পরা একটা মেয়ে দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, তোমাকে নতুন করে কারণ বলতে হবে। তুমি মোটেই বুঝতে পারছো না? তুমি একটু আগে ওই জেকে ছেলেটার সাথে কি করেছিলে আমরা দেখিনি মনে করছো? তুমি যে বেহায়ার মতো জোর করে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলে তা আমরা স্পষ্ট দেখেছি। তে ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ওদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সদর্পে ওদের সামন থেকে চলে যেতে নিল। কিন্তু তখনই ওর বাহু ধরে ফেলে ওকে যেতে বাধা দিল ন্যান্সি। তারপর ওকে টেনে আবার নিজের সামনে আনতে চাইলো, কিন্তু তেকে ওর নিজের জায়গা থেকে এক চুলো নড়াতে সক্ষম হলো না। তাই এবার নিজেই ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, চলে যাচ্ছ কেন এখন? ধরা পড়ে গেছো তাই? শুনলাম তোমাকে নাকি ওই ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তুমি খুব হাই ভ্যালুড হিউম্যান কিনা, তাই তার সাথে বিয়েতে বসতে রাজি হওনি। এখন যেই দেখেছো আমার মতো একটা সুন্দরী সুশিক্ষিতা মেয়ের সাথে তার বিয়ের কথা উঠেছে, তখনই তোমার জ্বলে গেছে। তাই তাকে সিডিউস করার জন্য তুমি নিজের লাজ লজ্জা ভুলে তার উপর ঝাঁপিয়ে পড়েছো। ছি ছি, চেহারা দেখে তো তোমাকে ভালো ঘরের মেয়ে মনে হয়, তা তোমার চরিত্র এমন নর্দমার পানির মতো কেন?
তে ওর কথা শুনে তাচ্ছিল্যে হাসি দিল। ওর এমন হাসি দেখে দমে গেল ন্যান্সি। তে চোখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আপনি যাকে বিয়ে করার স্বপ্নে বিভোর হয়ে আছেন আমি তার বিবাহিতা স্ত্রী। আমরা বিগত 13 বছর ধরে একসাথে আছি। আমাদের বাচ্চাও আছে 3টা। আপনার মতো সুন্দরী সুশিক্ষিতা মেয়ের কোনো ভ্যালু তার কাছে নেই। আর আমি অবশ্যই হাই ভ্যালুড হিউম্যান আমার স্বামীর কাছে। এখন আমার সামনে থেকে সরুন বলে ন্যান্সিকে নিজের হাত দিয়ে সামন থেকে সরিয়ে এগিয়ে গেল তে। ন্যান্সি কি বলবে খুঁজে পাচ্ছে না, ওর মুখটা কালো হয়ে গেছে। তখনই ন্যান্সির পাশে দাঁড়ানো সেই 3 পিস পরা মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, মিথ্যা বলে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? কি যোগ্যতা আছে তোমার যে তোমার মতো একটা মেয়েকে সে বিয়ে করবে? সে কোথায় আর তুমি কোথায়? আর সে যে তোমার স্বামী তার প্রমাণ আছে তোমার কাছে। লজ্জা করে না যাকে তাকে নিজের স্বামী পরিচয় দিতে? তে দাঁড়িয়ে গেল ওর ওই কথায়। তারপর পেছনে না তাকিয়ে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে ও বলল, আপনাকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। তারপর সেখান থেকে গটগট পায়ে ও হেঁটে চলে গেল জিমিনার বাচ্চারা যেদিকে আছে সেদিকে। বউ নিয়ে যখন ওরা বাড়িতে ফিরলো তখন রাত প্রায় 1টা। বিয়ে বাড়িতে তেকে নিয়ে পরবর্তীতে বেশ খানিক কাহিনী ঘটে গিয়েছে। আন্টি মহল যখন ন্যান্সির থেকে শুনেছে যে জেকে বিবাহিত আর সুগার বোন সম্পর্কিত মেয়েটাই তার বউ, তখনই তারা বেজায় খেপেছে। তারা প্রথমে তেকে জেরা করতে চলে এসেছিল, কিন্তু তের মেজাজ এমনিতেই সপ্তমে চড়েছিল। আর এরপর আন্টি মহলের এমন প্রশ্ন ছোড়াছুড়িতে ওর মেজাজটা গেল পুরাই খারাপ হয়ে। ও সোজাসাপটা বলে দিল যে আমি পিসফুলি এইখানে বসে থাকতে চাই। কেউ এখন আমাকে অযথা প্রশ্ন করে ডিস্টার্ব করুক সেটা আমি মোটেই পছন্দ করব না। যে আপনাদেরকে বলেছে যে জেকে বিবাহিত তাকে গিয়ে প্রশ্ন করুন। তের এমন ক্যাটক্যাটে উত্তর শুনে আন্টি মহল পুরাই তাজ্জব বনে গিয়েছে। আর এরপর যখন সুগা আর জাঙ্কুক বাইরে থেকে ফিরলো তখন সবাই মিলে সুগাকেই ধরে বসেছে। কিন্তু জাঙ্কুক এসে পরিস্থিতি সামাল দিয়ে আন্টি মহলকে বলল যে আন্টি গ্রুপের ভেতর তাকে নিয়ে এমন হাইপ থেকে সুগা একটু মজা করেছে। এরপর আরো কিছু বাক বিতণ্ডা শেষে সে মামলা নিষ্পৃত হলো। কিন্তু তের মেজাজ ঠান্ডা হলো না। ন্যান্সি মেয়েটার উপর সে ভয়ানক রেগে আছে। তাকে বলে কিনা বেহায়া নির্লজ্জ মেয়ে। যে সেরি নিজে একদিনে একটা বুড়া ছেলে দেখে পাগল হয়ে গেছে, সে আবার অন্যরে বলে বেহায়া নির্লজ্জ। তে ন্যান্সির উপরের সব রাগ জাঙ্কুকের উপর ঝাড়ছে। ওই ঘটনার পর আর একটা কথাও বলেনি জাঙ্কুকের সাথে। চোখ মুখ শক্ত করে রেখেছে ও। আর বাড়ি ফিরে সোজা চলে গিয়েছে ইউনজুন তেহিকে নিয়ে যে কামরায় আছে সেখানে। তারপর তেহানা তেজুনকে দিয়ে বলে পাঠিয়েছে যে সে রাতে তেহিকে নিয়ে ইউনজুনের কাছেই ঘুমাবে। আর জাঙ্কুক যেন বাচ্চাদের নিয়ে চিলেকোঠার কামরায় ঘুমায়। জাঙ্কুক কয়েকবার কথা বলতে গেছে ওর সাথে, কিন্তু তে দরজাই খোলেনি। ইউনজুন কয়েকবার জিজ্ঞেস করেছেন কি হয়েছে, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর দেয়নি তে। মেকআপ উঠিয়েছে, শাড়ি বদলে শুধু পেটিকোট আর অন্তর্বাস পরেই ও শুয়ে পড়েছে তেহিকে বুকে নিয়ে। আর জাঙ্কুক উপায় না পেয়ে তেজুন আর তেহানকে নিয়ে একা একাই চিলেকোঠার কামরায় গিয়ে শুয়ে পড়েছে। কেন যে ওরকম পাকনামি করতে গেল ও? এখন তেকে ছাড়া সে কিভাবে ঘুমাবে সেই চিন্তা করছে ও শুয়ে শুয়ে। বিগত 12 বছরে একটা রাতও তেকে ছাড়া ও থাকেনি। তে ওকে ঘর থেকে বের করে দিলে জাঙ্কুক গিয়ে সোফার ওপর শুয়ে পড়তো। আর ভোরবেলা উঠে দেখতো বউ তার ঠিক হয়ে বুকের ওপর ঘুমিয়ে আছে। কিন্তু আস্তে যে খ্যাপা খেপেছে তাতে ওর কাছে ঘুমাতে আসবে কিনা সেই ব্যাপারে সন্দিহান জাঙ্কুক। তারপরও কামরার দরজা লক করেনি ও, খোলাই রেখে দিয়েছে। তার বউয়ের আবার ঘুমালে রাগ পড়ে যায়। এক ঘুমের পরে দেখা যাবে তিনি মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কারণ বরের বুকে না ঘুমালে তার ঘুমিয়ে জুত হয় না। এসব চিন্তা ভাবনা করে বিছানা ছেড়ে উঠে নিজের চোখের লেন্স আর আর্টিফিশিয়াল টাংটা খুলে নির্দিষ্ট স্থানে রাখলো জাঙ্কুক। তারপর ওয়াশরুমে গিয়ে আবার একবার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে শুয়ে পড়লো ও। ঘুম আসবে কিনা সেটাই দেখার বিষয়। ভোর প্রায় 4টা। জাঙ্কুক এতক্ষণ ধরে জেগেছিল। কিছুক্ষণ আগেই ওর চোখ লেগে এসেছে। জাঙ্কুক বিছানার এই মাথায় ঘুমিয়ে আছে পাশ ফিরে, আর অন্য পাশে তেজুন আর তেহান। জাঙ্কুকের পরনে শুধু একটা ট্রাউজার, শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত। ঠিক এমন সময় ওর রুমের দরজা ঠেলে প্রবেশ করলো একটা অবয়ব। ধীর গতিতে সে এগিয়ে এলো জাঙ্কুকের বিছানার দিকে। অবয়বটি আরো এগিয়ে এসে জাঙ্কুকের বাহু স্পর্শ করলো। নিজের হাতটা জাঙ্কুকের বাহুতে মোলায়েম ভাবে ছুঁয়ে দিল কোণই পর্যন্ত। ঘুম হালকা হয়ে এলো জাঙ্কুকের। নড়ে চড়ে উঠলো ও। অবয়বটা হাত উঠিয়ে নিল সাথে সাথে, কিন্তু জাঙ্কুক আবার স্থির হয়ে যেতেই অবয়বটা আবার নিজের হাত সঞ্চালন করলো জাঙ্কুকের পেশিবহুল বাহুতে। আর সেই মুহূর্তে জেগে উঠলো জাঙ্কুক। তন্দ্রা ছন্ন চোখে ও মুখ তুলে তাকালো অবয়বটার দিকে। প্রথম দেখায় তাকে হঠাৎ করে তে ভাবলেও পরক্ষণেই আগন্তুককে চিনতে পারলো জাঙ্কুক। আর এরপর মুহূর্তেই ও কিছু বুঝে ওঠার আগেই অবয়বটি ঠোঁট
ডুবিয়ে দিল জাঙ্কুকের ঠোঁটে। জাঙ্কুকের তন্দ্রা ছুটে গেল ঝড়ের গতিতে, আর এরপরে তড়িৎ গতিতে আগন্তুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ডান হাত দ্বারা আগন্তুকের চোয়াল আর কান বরাবর নিজের সর্বশক্তি দ্বারা একটা থাপ্পড় বসিয়ে দিল ও। ওর সে থাপ্পড়ের ভয় সামলাতে না পেরে ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলো আগন্তুক। আর এরপরে জাঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল, আপনি যে এতটা বেহায়া হবেন আমি তা ভাবিনি জিমিন। এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু জাঙ্কুকের সে কথা জিমিনের কানে গেল না। ও জাঙ্কুকের ওই জলজলে চোখ জোড়া আর ক্যানাইন দাঁতদার দেখে হেল হারিয়ে ফেলেছে। দেয়ালের নিচে বসে হতবাক হয়ে বিস্ফোরিত নয়নে ও তাকিয়েছে জাঙ্কুকের দিকে। রাগে জাঙ্কুকের চোখ মুখ শক্ত হয়ে গেছে, চোখ জোড়া দিয়ে যেন আগুন ঝরছে, হাত পা কাঁপছে ওর, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। জাঙ্কুক এবার নিজের ট্রাউজারের পকেট থেকে ওর টু সাইডের সোর্ডটা বের করতেই তার মাঝখানে চাপ দিল। সাথে সাথে সোর্ডটার দুপাশের ব্লেড দুইটা বেরিয়ে এলো খস করে। রুমের আবছা আলোয় চকচক করে উঠলো সে দুটো। জিমিনের কলেজার পানি শুকিয়ে গেল যেন। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে সোর্ডটা নিজের ডান হাতের মুঠিতে শক্ত করে ধরে ধীর পায়ে জিমিনের দিকে এগিয়ে আস্তে আস্তে দাঁতে দাঁত চেপে হিসিয়ে জাঙ্কুক বলল, 5 সেকেন্ডের ভেতরে যদি আপনি এখান থেকে না বের হন তাহলে আমি ভুলে যাব যে আপনি সুগার স্ত্রী। জিমিনের হুঁশ ফিরলো এবার। দ্রুত গতিতে মেঝে থেকে উঠে পড়ে ও ছুটে পালালো কামরা থেকে। জিমিন চলে যেতে নিজের সোর্ডটার মাঝে চাপ দিয়ে আবারও ব্লেড দুটোকে ভেতরে ঢুকিয়ে দিল জাঙ্কুক। তারপর সেটা পকেটে ঢুকিয়ে রেখে হুড়মুড়িয়ে ও বেরিয়ে এলো রুম থেকে। আর এরপর ছাদের মাঝের দিকে গিয়ে হাঁটু ভেঙে ও বসে পড়লো ছাদের উপর। রাগে ওর গা কাঁপছে থরথর করে। ওই দৃশ্যটা মনে পড়লেই মন চাচ্ছে নিচে গিয়ে জিমিনকে জবাই করে দিয়ে আসতে। সে যদি সুগার স্ত্রী না হতো তাহলে ওকে ওইখানেই পিস পিস করে কাটতো জাঙ্কুক। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো ও। চোখের সামনে বারবার তের চেহারাটা ভেসে উঠেছে। নিজের অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করোতে। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ছুঁয়েছে। আমি তোমার আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এটা জানলে তুমি যত কষ্ট পেতে তার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি তে। আমি কোন মুখে তোমার সামনে যাবতে। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। ছাদের ওপর বসে হাফসাপ করতে থাকলো জাঙ্কুক। আর কিছুক্ষণ ওভাবে বসে থেকেই সেখান থেকে উঠে ও চলে গেল কামরায়। এরপর ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েকবার থুতু ফেলে এরপর কুলি করলো ও। তারপর নিজের ডান হাতের বাহুটা পানি দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে ফেললো কয়েকবার। বেসিনের সামনের আয়নার দিকে তাকালো জাঙ্কুক। আর তাকানোর সাথে সাথেই আবারও সেই নোংরা দৃশ্য ভেসে উঠলো ওর চোখের সামনে। গা গুলিয়ে উঠলো ওর। আর সাথে সাথে মুখ ভরে বমি করলো ও। বমি করা শেষে মাথা তুলে হাঁপাতে লাগলো জাঙ্কুক। তারপর আবার হাত মুখ ধুয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো ও। এরপর অনেকক্ষণ ধরে গোসল দিল জাঙ্কুক। প্রায় ঘন্টা খানেক পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো ও। তারপর এসে আবার বিছানায় গা এলিয়ে দিল ও। ঘুমে ওর চোখ জোড়া ভেঙে আসছে। টেকে খুব দরকার ওর এখন এই মুহূর্তে, নইলে চোখে ঘুম থাকলেও ঘুম আসবে না ওর। ঠিক সেই মুহূর্তে ঘুমান্ত তেহিকে কোলে নিয়ে কামরায় ঢুকলো তে। হাতে ওর শাড়ি আর ব্লাউজ, পরনে পেটিকোট আর অন্তর্বাস, আর তার উপর দিয়ে একটা গামছা জড়ানো ওর শরীরের ঊর্ধ্বাংশে। তেকে দেখে বিছানা ছেড়ে উঠে এলো জাঙ্কুক। আর এরপর তের কোল থেকে তেকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসে ঝড়ের গতিতে তের গা থেকে গামছাটা খুলে ছড়ে ফেলে দিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুক। তারপর ঘুম ঘুম কণ্ঠে বলল, খুব ঘুম পাচ্ছে তে, আমাকে একটু জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও। তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না। তে জাঙ্কুককে জড়িয়ে ধরা অবস্থাতেই ঠেলতে ঠেলতে বিছানার দিকে নিয়ে গেল। তারপর জাঙ্কুককে বিছানায় বসিয়ে দিয়ে একটা তোয়ালে নিয়ে এসে ওর ভেজা চুলগুলো ভালোভাবে মুছে দিল। তারপর বিছানায় উঠে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লো ও। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজের 2 হাত বাড়িয়ে দিল ও বাচ্চাদের মতো। জাঙ্কুক ঘুম জড়ানো চোখে তাকিয়েছিল ওর দিকে। তে হাত বাড়িয়ে দিলে ও নিজেও বিছানায় উঠে তেজ বাড়ানো হাতের ভেতর দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিয়ে ওর বুকের উপর রাখলো। আর এরপর তের বুকে মুখ ডুবিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল ও।